আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একটু আপনার রাজনৈতিক ইয়েটা আমাদেরকে একটু বলবেন যে কীভাবে রাজনীতিতে আসছেন এবং বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের কেমন পরিস্থিতি ছিল একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ আপনাকে। আমি 2009 সাল থেকে মাঠে আছি। আমি আগে এলাকার সামাজিক কাজগুলো করতাম। জি তো যাই হোক, দেখলাম যে সামাজিক কাজগুলোর পাশাপাশি আমাকে রাজনীতিতে ইনভলভ হলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। সেজন্য আস্তে ধীরে ধীরে আমি রাজনীতিতে আসি। তারপর এলাকা ভিত্তিক করার পর আমি মহানগরে যাই। জি তো যাই হোক, দীর্ঘ এই 17-18 বছরই আমি মাঠে ছিলাম, একদিনের জন্য মাঠের বাইরে ছিলাম না। আমার রাজনৈতিক কর্মকাণ্ডের কথা বলতে গেলে এখানে অনেক কি বলবো, অনেক কষ্টের কথা আছে। আমার ছোট ছেলের বয়স এখন 14 বছর। ওকে ছোট রেখে 2011, 12, 13 সালে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছিল, এই শীতের মধ্যে আমি ভোরবেলায় মনিয়াপা ডেকে নিয়ে যেত, সব জায়গায় মিছিল মিটিংয়ে নিয়ে যেত পিকেটিংয়ের জন্য। সেই কষ্টের দিনগুলোর কথা মনে হলে এখনও গা শিউরে উঠে। দুঃখ দুর্দশা থাকলেও, অত্যাচার নিপীড়িত হলেও রাজনীতি করে এসেছি, রাজনীতি আর বন্ধ রাখিনি। তারপর 2015 সালে আমি দল থেকে নমিনেশন পাই। তখন দল থেকে এখানে অনেকেই ছিল, কেউ নির্বাচন করতে রাজি হয় নাই। আমি নিজেই নির্বাচন করেছি, আমাকে দল থেকে এককভাবে নমিনেশন দিয়েছে 2015 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে। তো দুঃখের বিষয় জানেন তো, সেটা দিনের ভোট রাতে হয়ে গেছে। তো সকালবেলা তো মঞ্জুর আলম সাহেব ভোট বর্জন করছে, তাও সকাল 10টায়। আমি সকাল 8টা থেকে 10টার মধ্যে 8775 ভোট পাইছি। যদি সেদিন সারাদিন ভোট চলতো, তাহলে আমি বিশ্বাস করি যে আমি বিপুল ভোটে জয়ী হতাম এবং আমি নির্বাচিত হতাম। যাক, ওটা ছিল দুর্ভাগ্য। স্বৈরাচার আওয়ামী লীগের কারণে আমি হতে পারি নাই। এটা দুর্ভাগ্য, এটা আমার জন্য, সারা জাতির জন্য দুর্ভাগ্য আমি বলবো। যাই হোক, ওভাবে তো রাজনীতি করেই আসছি, চলতেছে এর মধ্যে। এভাবে রাজনীতি করতে করতে আজকে এতটুকু এই পর্যন্ত আসছি। এর মধ্যে 18 সালের যে নির্বাচন ইব্রাহিম সাহেব করেছে, তখন যে নির্বাচনের যে কেন্দ্রের জিনিসপত্রগুলো, কাগজপত্রগুলো যা ছিল সব আমার কাছেই ছিল। মিনস হচ্ছে আমাদের ওয়ার্ডের যে বর্তমান সভাপতি মামুন আলম, উনি আমাকে ডেকে নিয়ে একটা গাড়িতে করে এই নির্বাচনের যত সরঞ্জাম, এই এলাকায় কেউ নিতে রাজি হয় নাই, কাউকে দেয়ও নাই। মামুন ভাই নিজেই পলাতক ছিল, কিন্তু আমাকে সবকিছু দিয়ে দিছে। পরে মামুন ভাই যখন ছেলে মানুষ চিন্তা করছে যে ও একটা মেয়ে, ওকে দেই, হয়তো এইটাই ভাবছে। আর উনিও দিতে চাইছে, আমিও আনন্দের সাথে নিচ্ছি। এখানে ওনার তেমন কোনো ইয়ে নাই, তবে ওই মুহূর্তে ওনারা ফেস হতে পারে নাই। তারপর হচ্ছে যে আমি যখন এটা নিয়ে আমরা এলাকায় আসছি, প্রথমে বাইজিদে গিয়েছি। বাইজিদে ওখানে কে বা কাহারা এটা আওয়ামী লীগের মাধ্যমে, হয়তো সোর্সের মাধ্যমে জানতে পারছে। রাত 11টা বাজে আমার বাসায়, সেই মুহূর্তেই আমি আনছি হলো রাত 10টায় জিনিসপত্রগুলো, নির্বাচনের কাগজপত্রগুলো। রাত্রে 11টা 30 আমার বাসায় বিজিবি আসছে। তো আমারও শুভাকাঙ্ক্ষী ছিল ওই মুহূর্তে, যে কেউ আমাকে জানিয়ে দিয়েছে যে আপনার বাসায় পুলিশ রেড দিবে। ওই মুহূর্তে আমি বের হয়ে গেছি বাসা থেকে, যে ওরা বিজিবির লোকগুলো তো দেখতে ভয়ানক, পোশাক আশাক, আমার বাসায় যে দাঁড়াবে, একটা পিঁপড়া হাঁটারও জায়গা ছিল না। আপনি ব্যাটালিয়ন থেকে ওই বাবলু ভাইদের গলিতে পর্যন্ত 8টা বিজিবির গাড়ি ছিল। একটা মহিলাকে ধরার জন্য 8টা বিজিবির পুলিশ গাড়ি আসছে আমাকে ধরার জন্য। একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। তো আমার মেয়ে বলতেছিল, আঙ্কেল আমার আম্মু তো এরকম কিছু করে নাই, আপনারা এমন কেন করছেন? বলে এই বেয়াদব মেয়ে। আমার মেয়েকে, এত বড় একটা মেয়েকেও বেয়াদব ডাকছে তারা, যে এই বেয়াদব মেয়ে, তুমি এগুলো কি বলছো? তোমার মার অত্যাচার, এই এলাকার একজন লোক শান্তিতে থাকতে পারে না। কে? তো বললো আমার আম্মু তো কথা বলার কোনো সুযোগে নাই, আমার আম্মু কেন কাউকে অত্যাচার করবে? তারপর ওই ওসি সাহেব আমার মেয়েকে ইশারা দিছে, তুমি চুপ থাকো। তা আমার মেয়ে আর কোনো কথা বলে নাই, এই আর কি। তো 18 সাল থেকে এরপরে তো আছেই, দেশে যা যা চলতেছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি একদিনের জন্য বাহিরে ছিলাম না। প্রতি রোদ বৃষ্টি ঝড়, ঢাকা চট্টগ্রাম, যখন যেখানে যে আন্দোলন হয়েছে সব আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। আপনার অনেক আছে। তারপর হচ্ছে যে 23 সালের 28 অক্টোবর ঢাকার যে সমাবেশটা হয়েছে, সেটা তো জানেন আপনি। এর পরপরই তো অসহযোগ আন্দোলন, অবরোধ, হরতাল শুরু হয়েছে। তো মনিয়াপা ফোন দিয়ে, আমাদের সভানেত্রী মনিয়াপা ফোন দিয়ে, নাসিমা আমরা পিকেটিং, আমরা হরতালের প্রোগ্রাম করব, আসবো। আমরা উৎসাহিত, কারণ এই খারাপ দিনে বাঁচলে বাঁচবো, মরলে মরবো, যাবো। তো তখন ছিল শীতের দিন। আমি আবার বাসায় আমি প্রায় হরতালের 10টার মতো প্রোগ্রাম করেছি মনিয়াপাকে নিয়ে। তো সেদিন ছিল শীতকাল। সকালে আমি বাহিরে গেটে তালা আটকাই, চলে যাই। যাওয়ার পর আমরা গিয়েছি ওই যে টাইগার পাস।
টাইগার পাস প্রাইমারি স্কুলের সামনে থেকে আমরা মিছিলটা শুরু করি। হঠাৎ কোত্থেকে দুটো পুলিশের গাড়ি চলে আসে। আমরা নিজেরাই মানে হতভম্ব, তখন কে কোন দিকে পালাবে কোন দিকে যাবে বোঝার কোনো স্কোপ নাই। পাশে একটা মসজিদ ছিল, মসজিদের পিছনে একটা বস্তি ছিল। ওই বস্তিতে আমরা সবাই প্রায় 20-50 জন মহিলা সবাই ঢুকে গেছি। এখন ওই বাড়িটাতে যে এটা যে আওয়ামী লীগের বাড়ি সেটা আমরা জানতাম না, আমরা তো তখন যান বাঁচানোর জন্য ওখানে ঢুকছি। ওই লোক বলতেছে আপনারা এখন বের হন, না হয় আমি এখন সামনে থেকে পুলিশ ডেকে এখান থেকে এখন বের। খুব রাফ বিহেভ করছে লোকটা, খুব বাজে ভাষায় গালিগালাজও করছে। তারপর কি করলো, মনিয়াপা হাত জোর করে বলছে দেখেন আমাদেরকে একটু সুযোগ দেন, এতগুলা মেয়ে আপনি একটু কথা বলিন, আমরা বের হয়ে যাবো। সুযোগ করে না, সে কোনো কথা বলবে না, সে কোনো সুযোগ দেবে, এখনই বের হতে হবে না, ওরা পুলিশের হাতে তুলে দিবে। তারপর আমরা কি করলাম, যে যার মতো করে, আমি পাশে এই বাউন্ডারি আছে, বাউন্ডারির পাশে গিয়ে দরজা খুলে দাঁড়াইছি। পাশে বিশাল ড্রেন, তো আমি ড্রেন দেখতেছি, আমি ড্রেনের পাশে জায়গাও খালি আছে, কিন্তু আমি পাড়া দিছি। পাড়া দেওয়ার সাথে সাথে আমার পাটা ঢুকে যাচ্ছে, মানে ঢুকতে ঢুকতে আমার এতটুকু ঢুকে গেছে। হ্যাঁ, মানে আস্তে আস্তে ঢুকতেছে, ওটা নরম মাটি, এটা তো আমি জানতাম না। ঢুকতে ঢুকতে আমি এতটুকু ঢুকে গেছে। তো আমার সাথে একজন মহিলা ছিল, সবাই সবার যান বাঁচাতে, সেও তার যান বাঁচানোর জন্য সে পালিয়ে গেছে, সে আর আমাকে ধরে নাই। ওই যে নালার ওই পাশ থেকে অপোজিট পাশে একজন বয়স্ক লোক ছিল, ওই লোকটা একটা লাঠি দিছে আমার কাছে, বলে এটা ধরে তুমি আসো, আমার কাছে আসো। তারপর আমি লাঠিটা ধরে ওনার কাছে আস্তে আস্তে গেলাম। যাওয়ার পর উনি মোটর ছেড়ে পানি দিয়ে পুরা পাইপ দিয়ে আমার পুরা শরীর ওয়াশ করছে, আমাকে একটা সিএনজি এনে দিয়েছে। তারপর আমি বাসায় আছি। ওই কথা এখনো মনে হলো, আমি যদি সেদিন মারাও যেতাম, আমি বাসায় সবাইকে তালা আটকাই, আমি ওখানে প্রোগ্রামে গেছি, আমি যদি মারাও যেতাম আমার পরিবারের কেউ জানতো না আমি কোথায় মরে আছি, বা আমার সাথে আমার যারা সহযোদ্ধারা ছিল তারাও জানতো না। আমার সাথে শুধু একটা মহিলা ছিল, সেও চলে গেছে, কিন্তু ওরা জানতো। ওখানে জানলেও কি হবে, ওই মুহূর্তে তো আমাকে কেউ খুঁজে পেত না। অর্থাৎ মাঠে ছিলেন, দলের দুঃসময়ে মাঠে ছিলেন? হ্যাঁ, মাঠে ছিলাম। তো আজও পর্যন্ত মাঠে আছি। আজকে পর্যন্ত এই আন্দোলন সংগ্রামে যতগুলো প্রোগ্রাম ছিল, যেখানে যখন যে অবস্থায় ছিল দলের জন্য সব করেছি। তারপর হচ্ছে যে এখন আমাদের দেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন। এই নির্বাচন অনেক যে আপনার অবদান ছিল, আমার যে অবদান সেটা হচ্ছে যে আমাদের যে এখানকার এমপি হয়েছে উনিও বলতে পারবে, আরও যারা আছে তারাও বলতে পারবে আমি কি পরিমাণ কাজ করেছি, কি অনেস্টির সাথে আমার কাজগুলো করেছি। আমার মধ্যে বিন্দুমাত্র গাফুলিতি ছিল না। আমার উদ্দেশ্য ছিল আমার দলকে বাঁচাতে হবে। এখানে কে কি পেয়েছে, ধানের শীষ পেয়েছে আর কে পায় নাই সেটা দেখার বিষয় তখন আর সুযোগ ছিল না। তখন বলার ছিল যে আমাকে ধানকে যে কোনো মূল্যে যে কোনোভাবে জীবন দিয়ে হলো আমার জিতাতে হবে। সেটা আমি করেছি, সেটা বর্তমান এমপি জানে, এবং ওনার কাছে আমি অনেক শুকরিয়া যে উনি আমাকে ওভাবে অ্যাকসেপ্ট করছে। এই জন্য আমি আমার দিক থেকে আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। 5ই আগস্টের পরে আপনাকে কিন্তু আমরা খুব সক্রিয় দেখেছি, বিশেষ করে জাতীয় নির্বাচনে আপনার ভূমিকা আমরা দেখেছি, এবং রমজানেও আপনার ব্যাপক তৎপরতা আমরা দেখতে পেয়েছি। আগামী যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দল আপনাকে মনোনয়ন দিবে কিনা, বা আপনারও কোনো ইচ্ছা আছে কিনা এরকম? অবশ্যই আমার ইচ্ছা আছে। আমি দুর্দিনে যখন কেউ ছিল না তখনই নির্বাচন করেছি। এর মধ্যে একটা কথা বলে নিই, এর মধ্যে 21 সালে একটা নির্বাচন হয়েছে, সিটি কর্পোরেশন নির্বাচন। তখন আমার বাবার ক্যান্সার হয়েছে, ঢাকা সিএমএসে ভর্তি। আমার বাবা সেনা সদস্য এবং মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। হ্যাঁ, উনি সিএমএসে ট্রিটমেন্ট পেয়েছে, আমি তখন ওইখানে ভর্তি ছিলাম। আমাদের সভানেত্রী মনোয়ারা বেগম মনি এবং সাধারণ সম্পাদক জেলি চৌধুরী এবং আমাদের এই থানার আব্দুল্লাহ হারুন ভাই মানে সভাপতি, ওনারা সবাই জানেন আমি কিন্তু নমিনেশনটা নেওয়ার জন্য ওনাদেরকে বলে গেছি। কিন্তু 2021 সালে কিন্তু ওই মুহূর্তে আমি আমার বাবাকে নিয়ে করোনাকাল হাসপাতালে ভর্তি। আমার তখন নির্বাচনের দিকে খেয়াল দেওয়ার তেমন একটা আমার সুযোগ ছিল না, কারণ আমার বাবার চেয়ে আমার কাছে পৃথিবীতে কিছু না। তো যাই হোক, যার কারণে আমি 21 সালে করতে পারিনি, অংশগ্রহণ করতে পারিনি। তবে এবার ইনশাল্লাহ ইচ্ছা আছে, আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, দল যদি আমাকে চায় এবং যোগ্য মনে করে, আমার বিশ্বাস আমার দল আমার প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে আমাকে যদি যোগ্য মনে করে অবশ্যই আমাকে নমিনেশন দিবে। এবং যেটা হচ্ছে যে একদিনের জন্য যে আমি মাঠে ছিলাম না, এটা আমি প্রমাণ দেওয়ার কিছুই নেই। আমার ফেসবুক আইডিটা চেক করলেই এটা সবাই জানতে পারবে যে আমি কখন কোথায় কিভাবে প্রোগ্রাম করেছি, ছিলাম এবং আন্দোলন সংগ্রামে ছিলাম, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একমাত্র আমিই বলতে পারবো আমার মতো এভাবে কেউ মানে ফেসবুক মানে প্রচার কেউ করে নেই। এটার জন্য আওয়ামী লীগের অনেক লোকের আমার অনেক কথা শুনতে হয়েছে, থ্রেট শুনতে হয়েছে, এমনকি আমার পৈতৃক সম্পত্তি সেটাও আওয়ামী লীগের কারণে আমি করতে মানে হারাইতে বসছিলাম। কিন্তু ইনশাল্লাহ আমি
সৎসাহসী ছিলাম বলে আমার সাথে পারে নাই। এখন 1 2 3টা তো আপনার। জি জি যদি আপনাকে দল মনোনয়ন দেয়, জি। আপনি নির্বাচিত হন, জি। কি করবেন এই ওয়ার্ডের জন্য? ইনশাল্লাহ। 3টা ওয়ার্ডের জন্য আপনি কি কাজগুলো করবেন? আমি প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি মহিলাদেরকে নিয়ে কাজ করব, ঠিক আছে। বেকার জনগোষ্ঠী, তারপর শিশু বাচ্চারা, বাচ্চা। কর্মজীবী যে মেয়েগুলো আছে তাদের জন্য আমি কাজ করব। কারণ তারা যে কত অবহেলিত, আমি তো এগুলো আগে থেকেই করতাম, এখন আরো বেশি করে করব। এই যে মহিলাদের যে নির্যাতনের যে বিষয়গুলা, মহিলারা যে পুরুষ শাসিত সমাজে বেশি নির্যাতিত, এবং শুধু পুরুষ শাসিত না, কিছু মেয়ে আছে আমি এখন দেখতেছি যেটা প্র্যাকটিক্যাল, যদি আমাদের বাবা আমাদের সাথে করে না, অন্যদের বাবারা করতেছে, দেখা যায় তার ওয়ারিশ সূত্রে বা বাবার সূত্রে সে মালিকানা পাচ্ছে না। এগুলা এই অন্যায় অবিচারগুলো বিশেষ করে যেন আমি আমার এলাকায় দেখতেছি, বাইরের কথা বাদই দিলাম, আমি নিজে এগুলো নিয়ে কয়েকটা বিচার আচার করেছি। এই বিশেষ করে এই মেয়েদের এই কাজগুলো, মেয়েদেরকে তারপর হাতে কলমে কিছু শিক্ষা, কিছু সরকারি, সরকারি কিছু সার্টিফিকেটধারী শিক্ষা, যেরকম যুব উন্নয়নে আছে, জেলা পরিষদে আছে, আমি ওই কাজগুলো আমি করতে চাচ্ছি। আর হচ্ছে যে আমি যদি প্রথম নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করায়, আমার একটা ইচ্ছা হচ্ছে আমাদের ওই যে বাংলা বাজারের মোড়, শেরশাহ বাংলা বাজার, ওখানে একটা ফুটওভার ব্রিজ করার জন্য চিন্তাধারা আছে। আর একটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন মোড়। এই দুইটা আমার, এই দুইটা আমার অনেক বড় প্রকল্প, যে মানে আল্লাহ যদি কবুল করে আর কি। দলের কাছে আপনার প্রত্যাশা কি? আমার দলের কাছে বিশেষ করে আপনাদের প্রধানমন্ত্রী, দলের চেয়ারপারসন তারেক রহমানের কাছে কি প্রত্যাশা আছে? আমার একটাই প্রত্যাশা যে আমরা তো দুদিনে অনেক কষ্ট করেছি, এতদিন ছিলাম, এখনো পর্যন্ত আছি, আজকেও আপনার জন্য কথা বলছি, আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমানের উদ্দেশ্যেই বলছি, আপনি শুধু একটু যাচাই বাছাই করবেন। 1 2 3 চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আপনার যদি মনে হয় যে না, এই মেয়েটাকে দলীয় নমিনেশন দেওয়া উচিত, তাহলে আপনি অবশ্যই আমাকে দিবেন। আর আমি সেটা আশাবাদী যে আমি কাজ করেছি, আমি সেটা করতে পারবো। আর সবচেয়ে বড় কথা, আপনি নিজেই বলেছেন যারা কর্ম করবে, যারা মিছিলের শেষ লাইনটায় তো থাকবে, তাকে আপনি মূল্যায়ন করবেন। তাই আমি আপনার কাছে আশাবাদী, আপনি আমাকে মূল্যায়ন করবেন। সর্বশেষ প্রশ্ন, ওয়ার্ডবাসীর কাছে আপনার কি প্রত্যাশা আছে আগামী নির্বাচন? আগামী সবার কাছে সবচেয়ে বড় কথা, যেটা আপনি অনেক সুন্দর প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে এই 1 2 3 ওয়ার্ডবাসীর কথা বলছি, আমি এদের কাছে অনেক প্রিয়। কারণ এটা এখন আমি আমার প্রশংসা করছি না, ওদের কাছে যাই যখন, ওরা সবাই আমাকে অনেক পছন্দ করে। সবাই বলে যে আপনাকে আমাদের দরকার। যেমন আমি 15 সালে যখন গ্লাস মার্কা নির্বাচন করেছি, তারা এখনো আমার ওই মার্কাটা মনে রেখেছে। যেমন আমি এই যে এবার জাতীয় নির্বাচনে যে 3টা ওয়ার্ডে একদম ডোর টু ডোর, আমি মনে হয় আমার মতো কেউ এই এলাকায় করে, ডোর টু ডোরে আমি গিয়েছি, এবং আমাকে সবাই বলেছে যে গ্লাস মার্কা, আমাকে কেউ নাসিমা নামে চিনে না, গ্লাস মার্কা নামে, গ্লাস মার্কা নামে চিনে। এবং আমাদের এই ওয়ার্ডের এই যে 2 নং জালালাবাদের যে জাতীয় নির্বাচন হয়েছে, আমাদের যে বর্তমান মন্ত্রী মিরহালালউদ্দিন ভাই, ব্যারিস্টার মিরহালালউদ্দিন ভাই, উনি আমাকে এই 2 নং জালালাবাদের 27টা কেন্দ্রের ভলান্টিয়ারের দায়িত্ব দিয়েছে, এবং 27টা কেন্দ্রে গিয়ে আমি ওভাবে করছি। ওগুলার কারণে আমি ওই কাজ করতে গিয়েও আমি অনেক বেশি পপুলারিটি অর্জন করছি। তো আমি মনে করি আমার ওয়ার্ডবাসী আমাকে অনেক পছন্দ করে, এবং ওরা আমাকে চায়। ইনশাল্লাহ আমি যদি আমাকে দল মনোনীত করে, আমি নির্বাচিত হব। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনিও আমার প্রশ্নগুলো করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।